প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সময়ের আলোচিত বিষয়গুলো নিয়ে আসলে 21 রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি, এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমে বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি। আমরা আজকে আলোচনা করব এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ, যে সুখবরটি ইতিমধ্যেই গণমাধ্যমে আমরা সকলেই জেনেছি, এবং এই যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘের, সেখানে একটি নির্দিষ্ট সময় আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। সেই জায়গাটা আমাদের আরও অনেক করণীয় আছে, চ্যালেঞ্জ আছে, এবং সব চ্যালেঞ্জ মাথায় নিয়ে বাংলাদেশ যেরকম অদম্য বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে, আরও কীভাবে আমরা দ্রুত সেই জায়গাটা ধরে রাখতে পারি, এগিয়ে নিতে পারি, এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকের যে অদম্য বাংলাদেশ, কোভিডকালীন সময়েও বাংলাদেশের অর্থনীতি নিয়ে সারা বিশ্বে যেরকম আলোচনা হচ্ছে, সেই জয়যাত্রা যেন আমরা অব্যাহত রাখতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব ডক্টর জামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি। আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান। আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন জাকির হোসেন, বিজনেস এডিটর, সমকাল। আমরা তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি আলোচনাটি শুরু করতে চাই ডক্টর জামালউদ্দিন আহমেদ। যে সুখবরটি ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে আমরা দেশবাসী সকলেই জানি, এবং আজকের এই যে কোভিডকালীন সময়ে আমাদের অর্থনীতি নিয়ে আমরা সারা বিশ্বে যেরকম আলোচনা হতে দেখি, একসময় তলাবিহীন বাংলাদেশ এখন উন্নয়নের বাংলাদেশ, এবং উন্নয়নের জায়গায় আমরা ইতিমধ্যেই আমরা দাবি রাখি যে আমরা সব কিছু প্রমাণ করে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। এবং তারই ধারাবাহিকতা আমরা সর্বশেষ যেটি দেখলাম যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘের, এবং সেই জায়গাটা নিয়ে আপনার মতামত আজকে আলোচনা শুরু করতে চাই। দেখুন, এটা হঠাৎ করে কিছু না। আপনার যে পরিস্থিতি থেকে বাংলাদেশ, আপনি তো ব্যাকগ্রাউন্ডে বলেছেন, উত্তরণটা হচ্ছিল, এবং সেটা বাংলাদেশ একসময় হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তারা বাংলাদেশকে বলছিল যে বাংলাদেশ 17 বছর নেগেটিভ জিডিপি গ্রোথ ছিল, পপুলেশন গ্রোথের থেকে বিলো ছিল। আচ্ছা আচ্ছা, এটাকে বলতে তারা নেগেটিভ বলতো। আর সেই বাংলাদেশ এখন কন্টিনিউয়াসলি লাস্ট 20 ইয়ার্স মোর দেন 6% যে জিডিপি গ্রোথ, এটা একটা রেকর্ড, এবং সেইটা বাংলাদেশ এটা প্রমাণ রাখতে পারছে। এবং ভবিষ্যতেও এলডিসি থেকে যে গ্র্যাজুয়েশনটা, যেটা আপনার এখানে আমাদের যে সমস্যা কিন্তু বাড়ে, এই বাড়ার মধ্যে দিয়ে যে গ্রোথকে ম্যানেজ করা ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, এবং সেটা কিন্তু বাংলাদেশ ম্যানেজ করতেছে। বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক যে লোকেশনটা, সেইটাকে যদি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রুলাররা এই দেশকে যেভাবে আপনার বিপথে পরিচালিত করেছে, সেটা যদি না হতো, ধরেন 1975 সালের যে ঘটনা, সেই ঘটনা যদি না হতো, তাহলে চিন্তা করেন বাংলাদেশ এখন কোথায় যেত আমরা। আমাদের যে লোকজনের যে সাহস এবং নেতৃত্ব দেওয়ার মতন যে মানসিকতা লোকজনের, যে দেশ গড়ার জন্য, সেটা কিন্তু আমরা বেশি দিন পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে আসার পর থেকে কিন্তু বাংলাদেশের এই আস্তে অগ্রগতিটা উঠতেছে, এবং সেটার যে ফাউন্ডেশনগুলো, ওই ভিতটা তখন উনি রচনা করেছেন। পরবর্তীতে এসে 2008-এ আবার যে ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা, এটা একটা যুগান্তকারী। এই ডিজিটাল বাংলাদেশকে কিন্তু উন্নত দেশের দিকে ধাবিত নিবে, এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে উনি তো হলো, যখন আপনার ডিজিটাল বাংলাদেশের ঘোষণাটা দেয়, বঙ্গবন্ধু যেমন আপনার 70-এর আগে উনি যখন সোনার বাংলা চাইতেছিল, তখন এরা বলছে কি, ইলিশ মাছের ঠিকানা কি একটা স্লোগান বাইর করছিল বাংলাদেশের এন্ট্রিতে যারা ছিল, এই কনসেপ্টের বাইরে, পূর্ব পাকিস্তানের পক্ষে ছিল, তারা তখন স্লোগান দিয়েছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ইনি দিলেন, আর ওরা দিল আপনার ইলিশ মাছের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এটা যোগ করতেছে। ঠিক 2008 সালেও আপনার এরকম একটা পরিস্থিতিতে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিল, সেই ডিজিটাল বাংলাদেশের ঘোষণার মধ্যে দিয়ে এটার মধ্যে যে মুক্তির সনদ নিহিত আছে, এটা কিন্তু অনেক লোকে বুঝতে পারেনি, ইভেন অনেক আওয়ামী লীগের লোকও বুঝতে পারেনি। না, এমন এটা কি বলে, কিভাবে এটা কি বলে। এখন দেখেন, উনি যে এখন বলতেছে যে ক্যাশলেস সোসাইটি, এখন বলতেছে ক্যাশলেস সোসাইটি। হোয়াট ইজ ক্যাশলেস সোসাইটি? আপনার পৃথিবীর সর্বত্র এখন এই ওয়েব চলতেছে, এবং এই ডিজিটাল বাংলাদেশেরই কিন্তু অংশ এটা। এবং সেখানে আপনার পেমেন্ট সিস্টেমটা
2008-09 দিকে বাংলাদেশ ব্যাংকে যখন এই যে চেক অটোমেশনের কাজ করে, ওই প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা এরপর আমি আফগানিস্তানে একটা কাজের জন্য গেছিলাম। তাদের সোলজাররা যখন ওই সময় আমেরিকান আসার পরে ওদের যে সোলজারদের গ্রামে যাইতো বেতন দেওয়ার জন্য, আচ্ছা আচ্ছা 1 সপ্তাহ লাগতো খালি ওয়াইফের কাছে বেতন দিয়ে আসতে। সেটা তারা টাওয়ার বসালো তখন মোবাইলের। এই টাওয়ার বসাইয়া কাবুল থেকে এটা ট্রান্সফার করতো প্রত্যেক ডিস্ট্রিক্টে, আচ্ছা দিয়ে ওখান থেকে ডিস্ট্রিবিউট করে মেয়েরা নিত। দিস মিনস আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতিটা, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে, সেটা আরো বড় কিছু কিন্তু করার সুযোগ আছে। আচ্ছা সেই সুযোগটা এই নেতৃত্ব এবং এনাদের আন্ডারে যদি এভাবে দেশ থাকে, তাহলে আপনি দেখবেন যে পর্যায়ক্রমে বাংলাদেশেও কিন্তু এখন যে এই আনব্যাংক যে পপুলেশন এখন আছে 60%, 40% হলো ব্যাংকড। তার মানে কি ওই 60%কে যদি বড় আপনি একটা সংখ্যা যদি আমি আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আনতে পারেন, তাহলে রুরাল এরিয়াতে যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু মানির যে সার্কুলেশন, এবং ক্যাশলেস সোসাইটির একটা বিরাট মিনিং আছে, ডিজিটাল কারেন্সি হবে। জি জি ডিজিটাল কারেন্সি হলে টাকা প্রিন্ট করা লাগবে না, আপনার খরচ নাই, প্রিন্টিং প্রেসের খরচ কমে যাবে। তারপরে ট্রানজাকশন, মানুষ যে একজন বেতন চাকরিজীবী মাসে 4 বার ইয়েতে ভিসা একটা স্টাডি করছে 100টা সিটির উপরে, সারা পৃথিবীর বৃহত্তম সিটি। আচ্ছা আচ্ছা সেখানে তারা ক্যালকুলেশন করছে যে একটা লোক, চাকরিজীবী লোক যদি 4 বার ব্যাংকে যায়, তাহলে তার কত টাইম খরচ হয়, সেটার মনিটারি ভ্যালু বাইর করছে। আচ্ছা বাইর করে দেখা গেছে যে এইটাতে এখন আমাদের বাংলাদেশে যদি আসেন, সেটা দেখা যাবে যে আমাদের যদি ক্যাশলেস সোসাইটি, যদি আমরা ডিজিটাল সিস্টেমে পেমেন্ট, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর কালেকশন, তারপর ভ্যাটের কালেকশন, রাজস্ব আহরণের প্রত্যেকটি জায়গায় যদি আপনি ডিজিটাল অটোমেশন আমি যদি নিয়ে আসতে ব্যবহার করি, তাহলে 4% জিডিপি বাড়বে অটোমেটিক্যালি, আর কিছু লাগবে না। খরচ কমতেছে, ট্রানজাকশন হয়রানিও কমতেছে, সিকিউরিটি কস্ট কমে যেতেছে, আপনার টাকা চুরি সময় বেঁচে যাচ্ছে, কালো টাকা কমে যেতেছে। ইনফর্মাল যে ইকোনমিকে আপনি ফর্মালাইজ করতেছেন থ্রু দিস, এবং এটার মধ্যে গভর্নমেন্টের মধ্যে দিয়ে, সেন্ট্রাল ব্যাংকের মধ্যে দিয়ে এটা পার হবে, এই টাকা, সমস্ত টাকা। তার মানে তখন যদি আপনি বলেন যে আমি অনলি ট্রানজাকশন ট্যাক্স করব, ব্যাংকে টাকা ডিপোজিট করবো, ওর উপরে ট্যাক্স দেবো, ট্যাক্স সিস্টেমে রেট যদি আপনি 10% দেন, 2 লক্ষ মানে 25 লক্ষ কোটি টাকার বাজেট আগামী 5 থেকে 10 বছরের ভিতরে করা সম্ভব বাংলাদেশে। কঠিন কিছু হবে না। নো, এখানে তখন আপনার এরা সবাই আমাদের পক্ষে থাকবে। এখন যে সমস্ত খুঁটিনাটি জিনিস আছে গ্রাজুয়েশনের জন্য, এই গ্রাজুয়েশনগুলো আমাদের স্কিল যদি আমরা বাড়াই, তারপর আমার ডিজিটালাইজেশন আমি কমপ্লিট করি, তারপর আমার রেভিনিউ কালেকশন যদি করি, আমি বিদেশি লোনের আমার দরকার হবে না। এখন বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা হোল সিস্টেমটাকে যদি আপনার ইয়েতে অটোমেটেড সিস্টেমে আনতে পারেন, তাহলে কিন্তু, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা কিন্তু থাকতে পারবে না। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণে দিয়া কিন্তু আপনি উন্নত বাংলাদেশ করতে পারবেন না। সেই জায়গাটা আমাদের নজর দিতে হবে। আপনার কাছে আসবো, আমরা একটু আবারও আলোচনায় ফিরতে চাই। জনাব জাকির হোসেন, বিজনেস এডিটর, সমকাল, যেইটি দিয়ে আজকে আলোচনা আমরা আসলে শুরু করেছিলাম, যে বাংলাদেশের অগ্রগতি এবং স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশ, জাতিসংঘের অনেকগুলো জায়গা, আমাদের উত্তরণের জায়গা এখন বিশ্বব্যাপী আলোচিত হয়, যেটি জনাব অনেকটাই আলোচনা করেছেন। আপনি দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো নিয়ে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছেন, একটু যদি আপনি আলোকপাত করেন। আচ্ছা, বাংলাদেশ বেসিক্যালি এলডিসি ক্যাটাগরির দেশ হচ্ছে 1975 সালে। এলডিসি বলতে আমরা বুঝাই যে জাতিসংঘে আপনাকে আবেদন করতে হবে যে আমি একটা স্বল্পোন্নত দেশ, বেসিক্যালি যে বিভিন্ন রকম ট্রেড প্রেফারেন্সেস কিংবা অন্যান্য সুবিধা নেওয়ার জন্যই অনেক দেশ, যারা স্বাধীনতা পেল, যুদ্ধবিধ্বস্ত কিংবা এইভাবে, অনেক দেশ আপনার এলডিসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য জাতিসংঘে আবেদন করে। তো 1975 সালে বাংলাদেশ করে, এবং সেই দীর্ঘ উন্নয়ন যাত্রায় 2018 সালে এসে জাতিসংঘের একটা কমিটি রয়েছে, সেটার নাম হচ্ছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। তারা প্রতি 3 বছর পর পর এলডিসি দেশগুলার যে অর্থনৈতিক অগ্রগতি সেটা রিভিউ করে। এটা 3টা সূচক আছে, একটা হচ্ছে যে আপনার পার ক্যাপিটা ইনকাম, একটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস, আর একটা হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি। তো বাংলাদেশ হচ্ছে একটি দেশ যে এর আগে যারা এলডিসি থেকে গ্রাজুয়েট করছে, তাদের মধ্যে এমনটি ঘটে নাই। বাংলাদেশ এই 3টা ইন্ডিকেটরসই বাংলাদেশ এগিয়ে আছে এবং অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এটাকে এলিজেবল আর কি। 2018 সালে যখন সিডিপি আমাদেরকে প্রথম বলল যে এই বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট করার জন্য এলিজেবল, এর পরের যে ট্রাইনিয়াল রিভিউ 2021 সালে,
যেটা এবছরের মার্চ মাসে হয়েছে, সেখানেও সিডিপি বলেছে যে হ্যাঁ বাংলাদেশ আবারও 3টা ইন্ডিকেটরসেই বাংলাদেশ আপনার এবং এই কোভিডকালীন সময়ের মধ্যেও বাংলাদেশ এলিজিবল। জি, জি। তার পরবর্তী ধাপটা হচ্ছে যে সিডিপির এই যে প্রস্তাবটা আপনার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যেটা, তারা জেনারেল কাউন্সিলে তোলে এটা এন্ডোর্সমেন্টের জন্য। তো জেনারেল কাউন্সিল 24শে নভেম্বর সেটা এন্ডোর্স করছে। তার মানে জাতিসংঘের হাইয়েস্ট বডি এন্ডোর্স করলো যে বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট করছে। আচ্ছা, এইখানে আমি একটু আপনার এই বোঝার সাথে একটা আলোচনা করি, যেহেতু এটা অনেকের একটু বিভ্রান্তি তৈরি হয়। দেখেন, বলা হয় যে এলডিসি থেকে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি। হ্যাঁ, উন্নয়নশীল দেশে যাচ্ছি, কিন্তু বাংলাদেশ কিন্তু আগে থেকেই একটা উন্নয়নশীল দেশ। তার মানে কি, আপনি যে দেশটা উন্নয়ন করছে সে হচ্ছে উন্নয়নশীল, যে কোনো দেশই হচ্ছে উন্নয়নশীল, চলমান রয়েছে কার্যক্রম। তো যেটা হচ্ছে যে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থা দেশগুলোকে আপনার উন্নত, উন্নয়নশীল এবং এলডিসি হিসাবে ভাগ করে ট্রেড প্রেফারেন্সের জন্য। জাতিসংঘ কিন্তু আসলে উন্নয়নশীল হিসাবে ভাগ করে না। জাতিসংঘ বলছে যে এলডিসি ছিল দেশটা, এলডিসি থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এলডিসি থেকে বের হলে আমরা উন্নয়নশীল দেশই ছিলাম, থাকবো। আমরা হচ্ছে সেই উন্নয়নশীল দেশ যে তখন আর সে এলডিসি নয়, মানে স্বল্পোন্নত দেশ নয়। এই যে একটা টেকনিক্যাল জিনিস, এটা একটা আপনাকে প্রথমে বুঝতে হবে। কারণ আপনার আরেকটা ক্যাটাগরি করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তারা বলে যে তার মাথাপিছু আয়ের ভিত্তিতে তাদের একটা হিসাব আছে, যেটা অ্যাটলাস মেথড। আমাদের ন্যাশনাল যে হিসাব তা না, ওনারা একটা ইন্টারন্যাশনাল হিসাব করে। সেই হিসাবে মাথাপিছু আয় একটা রেঞ্জে গেলে আপনি আর নিম্ন আয়ের দেশ না, লো ইনকাম ক্যাটাগরির দেশ না, আপনি হচ্ছেন নিম্ন মধ্যম আয়ের দেশ। তো বাংলাদেশ অলরেডি নিম্ন মধ্যম আয়ের দেশ ওয়ার্ল্ড ব্যাংকের ইনকাম ক্লাসিফিকেশন অনুযায়ী। আর জাতিসংঘের যে এলডিসি থেকে আমরা বের হচ্ছি, এরপরে আমরা যেটা যাব ওয়ার্ল্ড ব্যাংকের যে ক্যাটাগরি, সেটা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরের টার্গেট। আপনি দেখেন যে বাংলাদেশের এই যে 50 বছর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশের যে অগ্রযাত্রা, একটা পর্যায় থেকে কিন্তু আরেকটা পর্যায়ে সেটা রূপান্তর হচ্ছে। দেখবেন সবকিছু কিন্তু এই 4-5 বছরের মধ্যে ঘটছে, যে বাংলাদেশ এই পর্যন্ত যে উন্নয়ন যেভাবে করে আসছে, বাংলাদেশের একটা উত্তরণ হলো। বাংলাদেশ এখন একটা উত্তরণ কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে উত্তরণ পর্যায়ে। এ হচ্ছে আমাদের একটা অ্যাচিভমেন্ট। এবার আপনি যদি আসেন যে তাহলে এলডিসি থেকে বের হলে আমাদের কি হবে, লাভটা কি হবে, তাই না? প্রথমত আপনার একটা ডিগনিটি, যে আপনি আপনার অ্যাচিভমেন্টের একটা স্বীকৃতি, একটা আন্তর্জাতিক স্বীকৃতি, যে বাংলাদেশ দেশটা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, ঠিক আছে, সেই দেশটা এত বছর পরে সেখান থেকে সে গ্রাজুয়েট করে এখান থেকে বের হচ্ছে। এটা হচ্ছে প্রথমত একটা স্বীকৃতি। অবশ্যই। এরপরে হচ্ছে যে আপনার যে ক্রেডিট রেটিং বাড়বে, সেটার কারণে আপনার এখানে বিদেশি বিনিয়োগকারীরা আরো বেশি আকৃষ্ট হবে, তাই না? আপনার সাথে ব্যবসা বাণিজ্য অন্যদের বাড়বে। বাংলাদেশকে তখন তারা মনে করেন এখন মালয়েশিয়া, সাউথ কোরিয়া, হ্যাঁ, সিঙ্গাপুর, এদেরকে যেভাবে ট্রিট করে উন্নত বিশ্ব, তখন বাংলাদেশকে তারা এইভাবে ট্রিট করে। এবার আপনি আসেন যে চ্যালেঞ্জেস কী কী। চ্যালেঞ্জেস হচ্ছে যে আমরা স্বল্পোন্নত দেশ হিসাবে আমরা কিছু বাণিজ্য অগ্রাধিকার পাই। আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে আমরা যা রপ্তানি করি সেটাতে শুল্ক দিতে হয় না। অনেক ক্ষেত্রে আমরা পাই, ইউরোপীয় ইউনিয়নে পাই। হ্যাঁ, আচ্ছা, তো এই 26 সালে যে আমরা গ্রাজুয়েট করব, তারপরে ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে 3 বছর সময় দেবে। 2029 সাল থেকে আমরা এই ফরম্যাটে আর পাবো না, তাই না? তখন আমাদেরকে নতুন ফরম্যাটে শুল্কমুক্ত সুবিধা। আমার মনে হয় যে চ্যালেঞ্জেস কিংবা আপনার ইয়েগুলো, সুযোগ সুবিধাগুলো আমরা পরের স্টেজে আলাপ করতে পারি। আমরা রাশেক ভাইকে সুযোগ দিই। অবশ্যই আমরা রাশেক ভাইয়ের কাছে যেতে চাই। রাশেক ভাই, যেটি হচ্ছে গিয়ে ইতিমধ্যে আলোচনায় এসছে যে আমাদের জাতির জনকের হাত ধরে যে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসে কথা বলছি, তারই সুযোগ্য কন্যার দূরদর্শী যে আমি বলি নেতৃত্বর গুণাবলীর কারণে আজকে বাংলাদেশ এখানে এটি অনস্বীকার্য, এবং সেখানে আমাদের জনগণের অবশ্যই অবদান আছে। আমরা সকলেই তার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং অবশ্যই স্বীকৃতি দিতেই হবে, এবং সেই জায়গাটার অগ্রগতি ইতিমধ্যে আলোচিত হয়েছে। আপনি যদি আরো যোগ করেন। আপনাকে ধন্যবাদ। আজকে আমি খুব গর্বিত বোধ করছি এই বিষয়ে আলাপ করতে পেরে। তো আমি আমার সহ আলোচক বৃন্দ সকলের সাথে একমতে আমি একটু ভিন্ন পার্সপেক্টিভ দিতে চাই। আমরা যে স্বল্পোন্নত দেশ থেকে এর উত্তরণ ঘটে উত্তীর্ণ হয়ে আমরা যে একটি, যেটা উনি বললেন, নিম্ন মধ্যম আয়ের দেশ এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত হলাম,
এর চ্যালেঞ্জ যদি আলাপ করতে হয়, একটা চ্যালেঞ্জের কথা ভুলে গেলে তো চলবে না। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের সৃজনে কিন্তু দুটি প্রবাহধারা বাস্তবতা। একটি প্রবাহধারা যেটা আপনি বললেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অদম্য বাঙালি তারা খালি হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তার মানে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার, স্বপ্ন বুনন, স্বপ্নকে বাস্তবতায় রূপান্তরিত করার যে অদম্য স্পৃহা, তা আমাদের ভিতরে আছে। এবং সেই স্পৃহাটাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1975 সালের 15 আগস্টে সেই নির্মম ঘটনার পরে খুবই সফলতার সাথে, যেটা জামাল ভাই একটু আগে বললেন যে 1996 সাল থেকে এটা শুরু হয়েছে, এবং উল্লেখযোগ্য যে 2009 সাল থেকে তিনি সফলতার সাথে এটাকে কাজে লাগাতে পেরেছেন বলেই কিন্তু বাংলাদেশে আজকে এই অর্জনগুলো। হ্যাঁ। এখন আমি যখন দুটো প্রবাহ ধারার কথা বলি, আরেকটি যে প্রবাহ ধারা, যেটি আসলে বাংলাদেশের জন্মেই বিশ্বাস করতো না, যেটাকে মোটা দাগে রাজাকার, আলবদর, আল শামস এবং জামাত ইসলামী বলেন, মুসলিম লীগ বলেন, নেজামি ইসলামী বলেন, তাদের যারা ধারক বাহক বা অনুসারী ছিলেন, তাদেরকে আপনি প্রবাহ ধারায় ফেলে দিতে পারেন। তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যান নাই। এবং ওই জন্যই কথাটা বললেন যে এতদিন লাগলো কেন, কারণ ওই প্রবাহ ধারা বাংলার মানুষের মঙ্গলে বিশ্বাস করে না। বাঙালির নিজস্ব বাজার সৃজিত হবে, সেই বাজার সে নিয়ন্ত্রণ করবে, সেই বাজারের মধ্য দিয়ে সে তার আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেখানে একটি ধনাত্মক পরিবর্তন আনবে, তাতে তারা কোনোদিন বিশ্বাস করেন নাই। এবং প্রায়োগিক উদাহরণ যদি দিতে হয়, একেবারে দর্শন নির্ভর জায়গা থেকে, তত্ত্ব নির্ভর জায়গা থেকে প্রায়োগিক জায়গায় যদি আসতে হয়, আপনি এখনকার উদাহরণটা নেন, বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, চিকিৎসার দাবিতে, এটা তো একটা অন্যতম চ্যালেঞ্জ। আপনি 2009 সাল থেকে যদি একেবারে আজকের দিন পর্যন্ত আপনি আসেন, তাহলে আমি 2013 সালের এপ্রিল মাস থেকে হেফাজতে ইসলাম, জামাত ইসলাম এবং বিএনপির সম্মিলিত যে নাশকতার ঘটনা আমরা দেখেছি দীর্ঘ 9 মাস ধরে, এটা তো চ্যালেঞ্জের একটা অন্যতম অংশ। এটা দেশকে পিছিয়ে দেয়। অসংখ্য হরতাল, পেট্রোল বোমা, 2015 সালের 5ই জানুয়ারি থেকে বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার মদদে জামাত ইসলামীকে সাথে নিয়ে সমস্ত দেশে এই যে গণপরিবহন বলুন, মানুষ বলুন, ব্যবসা বাণিজ্যকে পেট্রোল বোমার মাধ্যমে পুড়িয়ে দেওয়া হলো। এটাকে তো কোয়ান্টিফাই করা ডিফিকাল্ট, কিন্তু এটা বাস্তবতা যে আপনার অগ্রগতির জায়গায় কিন্তু এটা আপনাকে পিছু টেনে ধরে। এটা চ্যালেঞ্জ। এখন আমি যদি মেঠো ভাষায় কথা বলি, তাহলে আমার বলতে হয় যে আপনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশ চালাতে দিচ্ছেন না। এই জন্যই কথাটা বললেন, যেটা বিরল ব্যাপার। মাথাপিছু আয়ে আপনি এগিয়েছেন, মানব সম্পদ উন্নয়নে আপনি এগিয়েছেন, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং বাংলাদেশের জন্য জলবায়ু কিন্তু আর সকল ভঙ্গুরতার সাথে খুব সুনিবিড়ভাবে সম্পর্কিত। কারণ জলবায়ু বিপর্যয়ের কারণে দেশই যদি না থাকে, অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় করবেন? কারেক্ট। এই সব কিছুকে তিনি কিন্তু ম্যানেজ করছেন। এই ম্যানেজের উপর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আলোকিত মানুষ, প্রগতিশীল সমাজ, এই গড়ার কাজে যে নিরবিচ্ছিন্ন সময়টা জননেত্রী শেখ হাসিনার দেওয়ার দরকার, আমাদের প্রয়োজনে, এ দেশের প্রয়োজনে, সেটা ওই যে বললাম যে নিহিত যে অপোজিট প্রবাহ দ্বারা, বিপরীত প্রবাহ দ্বারা, যারা বাংলাদেশের ভালো চায় না, বাঙালির ভালো চায় না, তারা প্রতিনিয়ত তার সেই সময়টা নিয়ে নিচ্ছেন। আমাদেরকে এই আইন শৃঙ্খলা রক্ষা করার, আইন শৃঙ্খলার পরিস্থিতিকে ঠিক রাখার কাজে যেই পরিমাণ সময় দেওয়া লাগছে, যেটা উনি একটা বললেন যে আপনি যে ব্যাংকে যান, সরল ভাষায় শুনলে এটা তো খুব বড় ব্যাপার না, ব্যাংকে যাচ্ছেন, টাকা আনছেন, কিন্তু তা না, আপনার সময় মূল্যবান। ভিসা পরিসংখ্যান করে গবেষণা করে দেখলেন যে আপনি যে ব্যাংকে যাচ্ছেন আসছেন, এটা একটা মূল্য আছে, সেটা যদি আপনি বাঁচিয়ে দিতে পারেন এবং আপনি যে ক্যাশলেস সোসাইটি করতে পারেন, আপনি 4% প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে। কারণ সেখানে যে শ্রম, টাকা সবকিছু কিন্তু সেভ করছেন। ওই একইভাবে বলি যে দেশ নিয়ন্ত্রণে থাকবে, স্থিতিশীল থাকবে, শান্তিময় থাকবে, এটা রাখার জন্যে আপনাকে যে এডিশনাল অতিরিক্ত সময় দিতে হচ্ছে, এই জায়গার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারতাম সকলে মিলে, আমরা যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 100% সহযোগিতা করতাম, তাহলে আমাদের যে প্রেডিকশনগুলো যে আমরা এত সালের মধ্যে উন্নত দেশ হব, আমি মনে করি সেই যাত্রাটা আরো হতো, আরো আগে হতে পারত। আর একটা কথা এখানে বলা দরকার, এটা আমি সবসময় সত্য কথা বারবার বলতে হয়, নাহলে প্রতিষ্ঠিত হয় না। আপনি জানেন অর্থনীতির একটা ধারণা আছে, এটাকে বলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। গাণিতিক প্রকাশে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। বাংলা করলে হবে উৎপাদন সম্ভাবনার সীমারেখা। ঠিক আছে? তো অর্থনীতিতে পড়ানো হয় যে আপনি যদি যুদ্ধ করে আপনার ভূখণ্ড বেড়ে যায়, তাহলে আপনার উৎপাদন সম্ভাবনার যেই সীমানা সেটা বেড়ে যেতে পারে, কারণ আপনার জায়গা বেড়ে গেল। নতুন কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন যদি আপনার সমাজে দেখা দেয়, তাহলে সেই প্রযুক্তির কারণে, যেটা ডিজিটাল বাংলাদেশের কথা বললেন, ডিজিটাল বাংলাদেশ আনয়ন করার কারণে বাংলাদেশের যে উৎপাদন সম্ভাবনার সীমারেখা, সেটা যে কত ফোল্ড বেড়েছে
এটা অচিন্তনীয়, এবং এই কারণে কিন্তু কোভিডের সময় বাংলাদেশ স্থবির হয় নাই, এটা এক। আর 2 নাম্বার হচ্ছে যে মানুষ যদি শ্রম বেশি দেয়, পরিশ্রম বেশি করে, সেখানেও উৎপাদন সম্ভাবনা একটা সংযোগ আছে। তবে কোনো জায়গার অর্থনীতির বইয়ে একটা ব্যাপার পড়ানো হয় না, এটা সন্নিবেশিত হবে, নেতৃত্বের কারণেও উৎপাদন সম্ভাবনার সীমারেখা বেড়ে যায়। এবং বাংলাদেশের জন্য এই হচ্ছে বাস্তবতা। পর্যদুস্ত লাঞ্ছিত পূর্ব পাকিস্তান আজ বাংলাদেশের একটা অন্যতম বাঘ সমেত রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অদম্য বাঙালি বিশ্বাস করেছিল তারা স্বাধীন হতে পারে, মুক্ত হতে পারে। সেই ধারায় নিশ্চয়ই প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু আবারও এই বাঙালি বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে তারা কর্মমুখর, উৎপাদনশীল হওয়ার সম্যক চেষ্টা করছে, যার দরুন আমার দেশের যে উৎপাদন সম্ভাবনার যে সীমারেখা, সেটা অবশ্যই ধনাত্মকভাবে, পজিটিভভাবে বেড়েছে। এবং সেই জায়গায় আমাদের প্রোডাক্টিভিটি, সেই জায়গায় আমাদের জিডিপি, আপনি এর সাফল্য খুঁজে দেখতে পাচ্ছি। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ, অগ্রগতি, চ্যালেঞ্জগুলো নিয়ে। আসলে আমরা আবার আলোচনায় সংযুক্ত হতে চাই ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। ডক্টর জামাল, আমরা দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি আলোচনার। অবশ্যই অত্যন্ত সুখবর এটি আমাদের জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা গর্বিত যে এই জায়গাগুলো আমরা প্রত্যাশার জায়গা অনেক এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে সেখানে রাশিক ভাইও যোগ করছিলেন, ঝাকি ভাই বলছিলেন যে এখানে আরও অনেক বেশি করণীয় আছে, আমাদের পরিকল্পনার প্রয়োজন আছে, আমাদের দক্ষ মানব সম্পদ প্রয়োজন আছে। সেই সাথে আমাদের যে এখন অগ্রগতির জায়গাগুলো, বিশেষ করে আপনি বলছিলেন যে আমরা যেটি বলি আমলাতান্ত্রিক জটিলতা, আমরা দেখছি যে প্রচুর একটা সম্ভাবনা বাংলাদেশ, বিনিয়োগের সম্ভাবনা বাংলাদেশ, কিন্তু সেই জায়গাগুলো অনেক জায়গায় আমরা আশানুরূপ ফল বয়ে আনতে পারছি না, বাস্তবায়নের জায়গা অনেক দুর্বলতা আছে। এই জায়গাগুলো আসলে আমরা কি করব সামনের দিনগুলোতে? আমাদের দেখেন স্কিল বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নেই। উনি যেটা বললেন যে প্রোডাক্টিভিটি বাড়াইতে হলে ধরেন আপনার আমার যে ওয়ার্কফোর্স, এদেরকে আমাদেরকে ট্রেন করতে হবে। এখন আপনি ধরেন জার্মানির মার্কেটে আপনি টাকা গার্মেন্টস পাঠাবেন, এখন আমার যে ওয়ার্কার যারা, ওরা যদি স্কিল হয়, তাহলে প্রোডাক্টিভিটি যদি তাদের বাড়ে এবং সেখানে কোয়ালিটি অ্যাসিউরেন্সটা মোর ফিক্স হয়ে যাবে, তখন তারা এটা নিয়ে আর চিন্তা করবে না। বাংলাদেশের যে ক্রেডিট রেটিং, আপনি দেখেন বাংলাদেশ একটা অ্যাগ্রোবেসড ইকোনমি, অ্যাগ্রোবেসড ইকোনমি থেকে স্টেট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে যাইতে পারে না। সেটা কিন্তু বাংলাদেশ গার্মেন্টস সেক্টর দিয়ে এটা প্রমাণ করছে যে গেছে, অলরেডি একটা প্রুফ আছে। এবং সেইটা সেকেন্ড টু চায়না, চায়না এত বড় জায়েন্ট, তারপরেও কিন্তু মধ্যখান দিয়ে আর কেউ ঢুকতে পারে নাই। মধ্যখান দিয়ে ভিয়েতনাম অনেক বড় হলো, দ্বিতীয় অবস্থান আমরা দ্বিতীয়। জি, তো দিস মিনস আমাদের পক্ষে সম্ভব আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের যে ইনোভেশন, উনি যেটা বললেন ইনোভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ জহুরুল ইসলাম সাহেব ইন্ডাস্ট্রি করে গেছে, তারপরে সিনা গ্রুপ ইন্ডাস্ট্রি করছে, কিন্তু আবার অনেক লোকের ইন্ডাস্ট্রি কিন্তু এক জেনারেশন, এটা আমেরিকাতেও আছে, জেনারেল ইলেকট্রিক এখন কিন্তু আপনার পুরানো হয়ে গেছে। তারপরে অন্য যেগুলো আছে IBM কোম্পানি, খবরই নেই, কিন্তু দেখা গেছে যে আইফোন মানে টেসলা চলে আসছে। প্রতিনিয়ত আমাদের যে কন্টিনিউয়াস আমাদের রিসার্চের যে গবেষণার জায়গাগুলো, সেই খরচগুলো আমাদের বাড়ানো দরকার। বাড়াই আমাদের হেলথ অ্যান্ড হাইজিনের উপরে কিন্তু আরো মোর কেয়ারফুল হয়ে যাবো। তাদের রিকোয়ারমেন্ট আছে গার্মেন্টসগুলোতে, আপনি কিভাবে ওয়ার্কারদের, আমরা যে এক্সপোর্ট প্রোডাক্টগুলো পাঠাই, পরিবেশ, সেটা কোন পরিবেশে পাঠাচ্ছি, সেই ওরা তো ধারণা দিয়ে বিদেশি ইন্সপেক্টর আনলো না একবার, এগুলো এখন ইদানিং না চলে গেছে। কিন্তু ওরা তো আমাদের জায়গায় এসে আমাদের ফ্যাক্টরিতে তারা পাহারা দিছে রীতিমতো। এইটা কিন্তু এই যে এগুলোকে যদি আপনাকে অনেকগুলা টার্গেট আছে, সেই টার্গেটগুলোকে আমাদের কিন্তু ওইগুলা তো গ্রাজুয়েশন হইতে হবে। সেটা আমরা এখন কমপ্লেসেন্ট হলে হবে না, যেটা করছি এটা ধরে রাখবেন, সেটাকে ধরে আরো সামনের দিকে যাইতে হবে। সামনের দিকে যাওয়ার জন্য আপনার যে ওয়ার্ক প্ল্যান, সেইটা আপনাকে ঠিক করে রাখতে হবে। সেখানে গভর্নেন্স এটা ইজ এ এসেনশিয়াল। কর্পোরেট যে গেট কিপিং, চতুর্দিক থেকে যেগুলো গেট কিপার আছে, যেমন দুদক আছে, তারপরে আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, এরা এক একজনের গভর্নমেন্টের যে বাজার অর্থনীতি চলার জন্য যে পিলারগুলো, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা যেগুলো দায়িত্ব আছে, এই পিলারগুলো তাদেরকে কাজ করতে দেওয়া,
কাজ করলে তারা ঠিক করবে যে এই যে ধরেন আপনার ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাইরেক্টর হবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি সেটা কিন্তু আপনাকে ফিক্স করে দিতে হবে। উনি যদি না জানিয়ে ওখানে বোর্ডে বসলে তো ওনারে দিয়া মানে ব্যাংকের ম্যানেজমেন্ট অন্যরকম ঘটনা ঘটাই দিবে। এবং তাই যা এখন যেগুলো হচ্ছে এগুলা যাতে কমানো যায়, আমাদের এই বিষয়গুলোকে আস্তে আস্তে নজর আস্তে দিতে আস্তে হবে। আস্তে এগুলোকে কমাইতে হবে। লোক আছে রাইট লোককে রাইট জায়গায় প্লেস করেন, দিয়ে সেটাকে ঠিক করেন। ইভেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে অ্যাক্ট, তারপরে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এগুলো কবে হয়েছে? 1993 সালে বাংলাদেশে হয়েছে। আমেরিকাতে হয়েছে কত? 1933 সালে। তাহলে বুঝেন আমরা কত পিছিয়ে আছি। তার এই ধরনের কম্পিটিশন কমিশন, এই যে কম্পিটিশন কমিশন এখন যে কাজ করতেছে, প্রতিযোগিতা এনারা এখন কমিশনের এখন নতুন বাচ্চা শিশুর মতন তো করলে তো হবে না। বাংলাদেশ ইজ গেটিং ম্যাচিউরড হয়েছে, কম্পিটিশন কমিশনও ওর মতন ম্যাচিউরড হতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও এখনকার যে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এই লেভেল পর্যন্ত তবে আসে। এই যে আমাদের স্টক এক্সচেঞ্জে যে অগ্রগতির জায়গা, আমরা অর্থনৈতিক অঞ্চল বলি, বিনিয়োগের অনেক জায়গা বলি, ওয়ান স্টপ সার্ভিস শেখ বলি, হাসিনা ব্যবসায়িক সূচক বলি, শেখ কিন্তু হাসিনা তার আপনাকে আকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিয়েছে। দিয়েছেন। এখন আপনি গাড়িও কিনে দিছে, ড্রাইভারও দিছে, এখন আপনি চালাইতে পারেন কিনা? কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা কতটুকু আসলে বাস্তবায়নের লোকগুলোকে যদি ওইভাবে ট্রেন না হয় তাহলে ওনার প্রবলেম। উনি এখন যেটা ফেস করতেছেন প্রবলেম, দিস ইজ এই সমস্ত ইস্যু। এগুলা কিন্তু উন্নয়নের সাথে সাথে আপনার যে ওয়ার্ক ফোর্স এবং ম্যানেজারিয়াল ফোর্স, আমরা এখানে 47,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যায় প্রতি বছরে রেমিটেন্স, এটা বিদেশি ওয়ার্কাররা কাজ করে। সেই কাজটা যদি আমার এখানে আমার তরুণরা যদি করতে পারতাম, আমরা যদি পারতাম, এই টাকা তো এখানে থাকতো, আমাদের রিজার্ভের পরিমাণ আরো বেড়ে যেত। ইকুয়ালি বাড়তো না? অবশ্যই। এই যে অবস্থাগুলো, এগুলোর ব্যাপারে প্রত্যেকটা লেভেলে উনি একা কথা করবে। সবকিছু যদি উনি করতে যায় তাহলে তো এটা তো ডিফিকাল্ট। এবং ওনার যে সাঙ্গপাঙ্গ যারা যে আশেপাশে ওনার যে টিম আছে, সেই টিমও কিন্তু আপনার ওইভাবে ইয়ে থাকে। যেমন আপনি ধরেন ফরেন মিনিস্ট্রিতে, এমবেসিতে যারা চাকরি করে, এমবেসিতে যায় যখন সে তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ সেটা, এবং সে বাংলাদেশের গরিব লোকগুলা যেগুলা এই যে রেমিটেন্স প্রবাসী যারা টাকা কাজ পাঠায়, করছেন, জি, ওই লোকগুলাকে তাকে সাপোর্ট দিতে হবে। তাদের স্কিল বাড়াইলে এখানে এসে, যেমন পদ্মা সেতুতে আমি তো মনে করি যে মিডল ইস্ট থেকে যেগুলো চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে, চাকরি চলে গেছে, ওদেরকে এখানকার কনস্ট্রাকশন কাজে ইনভলভ সুযোগ দেওয়া যায় কিনা। তারপরে আমরা পদ্মা সেতুকে একটা করব, আমাদের তো আরো হবে। তারপরে ধরেন আপনার এই যে ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিতে আমাদের যে গ্রোথ, এটা কিন্তু এই গত 10 বছরে যেটা হয়েছে, পাকিস্তানের 50 বছরে এটা হয় না। পাকিস্তানের 50 বছরে হয় না। খালি চন্দ্রকোনাতে একটা আপনার বিদ্যুৎ উৎপাদন করতে যে পানি দিয়া, সেটা থেকে আপনার গ্রিড লাইন যেটা আনছে, সেটা আপনার মাটির নিচে দিয়ে নিছে, এই যে মেঘনা নদীর নিচে দিয়ে আপনার তখনকার যাব না। অথচ আমরা এখন আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে যে আন্ডারগ্রাউন্ড যে রেল, ঢাকা সিটি সহ 6টা সিটি কর্পোরেশন, এটা তো উনার মাননীয় প্রধানমন্ত্রীর মাথার মধ্যে আছে, এবং উনি হাই স্পিড রেল চায়। কক্সবাজারে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তারপরে বাংলাদেশকে 4টা, কয়েকদিন আগে দেখলাম একটা 4টা কোনা ভাগ করবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া বলে না আপনার শুরু থেকে শেষ লিংক করবে, রেলের লিংক। এগুলা করতে হলে আপনার সেই লোক লাগবে, এবং সবকিছু লোক দেয়া, কিন্তু আপনি সব ওরা আমাদের দেশের ইন্টারেস্ট দেখবে না। আমাদের ওই ম্যান পাওয়ার এবং টেকনোলজি, এগুলাতে ইনোভেশন, আমাদেরকে ইনভেস্ট করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জাকির হোসেন, শেষ দিকে আলোচনার আমরা প্রথম ভাগে আপনার চ্যালেঞ্জের জায়গা বা করণীয় জায়গা আলোচনা করতে চাচ্ছেন। ইতিমধ্যে অনেকগুলো বিষয় এসছে, তারপরে অবশ্যই আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। আত্মতুষ্টির জায়গা নেই, সেই জায়গায় একটু যোগ করবেন। আচ্ছা, আমরা বেসিক্যালি যে চ্যালেঞ্জগুলো ইমিডিয়েটলি ফেস করব, হ্যাঁ, যেখানে আমাদের প্রস্তুতি দরকার, সেটা হচ্ছে যে আমার রপ্তানিতে যদি ট্রেড প্রেফারেন্সেস না থাকে কিংবা অনেক ক্ষেত্রে যদি কমে যায়, তাহলে প্রথমত কি আপনাকে নিজের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করলেও একটা প্রবণতা কিন্তু আমি একটু দেখছি, যে আমাদের মধ্যে এক ধরনের প্রেফারেন্স এডিকশন হচ্ছে, যে আমরা আরো 9 বছর চাই, 12 বছর চাই। ঠিক আছে, আপনি হয়তো পেতে পারেন, কিন্তু আপনার একটা সময় তো ছাড় দিতে হবে আমাকে। আপনার নিজের যে সক্ষমতার জায়গাটাকে আপনাকে এখন খুবই মনোযোগ দিতে হবে, প্ল্যানিং করতে হবে এখন থেকে। অনেকদিন কিন্তু পাবেন না, কিছুদিন হয়তো পাবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আপনার একটা এলডিসি গ্রাজুয়েশন, একটা স্মুথ একটা ট্রানজিশন, একটা স্ট্র্যাটেজি আপনাকে করতে হবে, যে আপনার একটা প্ল্যান করতে হবে যে আমি এভাবে
এগোবো। এরপর আপনি আসেন যে ইউরোপীয় ইউনিয়নে যে আপনি যারা মনে করেন যে এলডিসি না, তারাও কিন্তু শুল্কমুক্ত সুবিধা পায়। সেটা তো একটু একটু বেশি শর্তযুক্ত, যেমন আপনার বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিজগুলোতেও সেখানে জিএসপি প্লাস নামে একটা ইয়েটা আছে। তো আমাকে এখন দেখতে হবে যে আসলে জিএসপি প্লাস পেতে গেলে আমাকে কি কি শর্ত পূরণ করতে হবে। এখন যেমন আপনি এভরিথিং বাট আর্মসের আওতায়, হ্যাঁ, জাস্ট এমনিই পান স্বল্পোন্নত দেশ হিসাবে। জিএসপি প্লাস এলিজেবল করতে গেলে এখানে আপনার হিউম্যান রাইটস, গভর্নেন্স ইত্যাদি নানান ইস্যু আসবে, সেগুলো নট অনলি ইকোনমিক ইস্যুস। সো অনেক বিষয় আমাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে যে আপনি এখানে এলিজেবল হতে পারবেন কিনা। এটা তো গেল ইউরোপিয়ান ইউনিয়নের। আরেকটা দেখেন যে বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত কোনো সিঙ্গেল কান্ট্রির সাথে আপনার বায়োলেটারাল যে আপনার এফটিএ মুক্ত বাণিজ্য চুক্তি, যার মাধ্যমে আপনি আরেকটা দেশে আপনার পণ্য শুল্কমুক্তভাবে যাবে, তারটা সেখানে আসবে, অনেকদিন ধরে নেগোসিয়েশন চলতেছে, অনেকের সাথে আলোচনা চলছে। শুধুমাত্র আমাদের ভুটানের সাথে একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, যেটা হচ্ছে পিটিএ, এটা কিন্তু এফটিও না। তো যেহেতু অনেকগুলো আলোচনা আছে, আমার মনে হয় যে ট্যারিফ কমিশন এবং আমাদের এক্সপার্ট যারা আছে তাদের সাথে বসে এই জায়গায় আমাদের লাভ আছে এরকম কিছু জিনিস একটু মানে একটু তাড়াতাড়ি ভিত্তিতেই করা উচিত। তাইলে আমরা বাণিজ্যের জায়গাটা কিছুটা একটা জায়গায় যেতে পারবো। এটা তো করে আপনার শুধুমাত্র আমাদের পণ্য বাণিজ্যের ক্ষেত্রে। আরেকটা বিষয় কিন্তু আছে যেটা আমাদের ওষুধ শিল্প কিন্তু একটা দিক দিয়ে খুব বেনিফিশিয়ারি, সেটা হচ্ছে যে আপনার এই ডব্লিউটিওতে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা আছে ট্রেড রিলেটেড, যেটাকে ট্রিপস বলে, হ্যাঁ। তো আমরা এখন ট্রিপসের বিধিবিধান থেকে আমরা সামগ্রিকভাবে জেনারেল যে নিয়ম যেটা আছে আর কি, আপনার ট্রিপসের যে সাধারণ অংশটা, সেখান থেকেও আমাদের অব্যাহতি আছে এলডিসি হিসাবে। ওষুধ শিল্পের জন্য একটা আলাদা চুক্তি আছে, সেখান থেকেও আমাদের অব্যাহতি আছে। সেটা আপনার এটা 2033 সাল পর্যন্ত আছে, কিন্তু বাংলাদেশ যখন 2026 সালে যখন এলডিসি থেকে গ্রাজুয়েট করবে, নিয়ম আছে কিন্তু তখন থেকে আর থাকবে না, তাই না? তো এখন আমরা বাড়তি যে আরো কিছু বছর পাওয়ার চেষ্টা করতেছে, সেটা যদি আমরা, এটা তো চেষ্টা থাকবে যে কিছু বছর পেলাম, যদি না পাই এইখানে আমার সক্ষমতা কতটুকু আমার দেখতে হবে, সেটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ। এখন যে আপনি তুলনামূলক কম দামে ওষুধ কিনতে পারতেছেন, ঠিক আছে, সেটা তখন আমি কি হবে, হ্যাঁ, এই যে আপনার প্যাটেন্ট রাইটস দেওয়া লাগতেছে না, হ্যাঁ, আপনাকে আপনার ওষুধের আপনি আমদানি নিরুৎসাহিত করতে পারতেছেন, হ্যাঁ, নানান কিছু বিষয় কিন্তু আছে যে এখন আপনার আমাদের ভোক্তারা যে তুলনামূলক কম দামে ওষুধ পাচ্ছে, সেটা কিন্তু আপনার এই ডব্লিউটিওর এই ট্রেড প্রেফারেন্সের কারণেই কিন্তু আপনি পাচ্ছেন। এই জায়গাটা আপনাকে একটা মনোযোগ দিতে হবে যে এইখানে আপনি আপনার সক্ষমতা কিভাবে বাড়াবেন, এটা কিন্তু একটা মেজর ইস্যু। এর বাইরে যে আপনার জেনারেল ট্রিপস যেটা আছে, সেখানেও কিন্তু কিছু বিষয় আছে যে আপনি এখন যে এই যে দেখেন কপিরাইট যে আন্তর্জাতিক নিয়ম কানুন আপনাকে কিন্তু খুব বেশি ফলো করা হয় না। আপনি দেখবেন যে প্রচুর জিনিস আমাদের মার্কেটে কম দামে বিক্রি হয়, তাই না? তো ওইসব জায়গায় আপনার বিভিন্ন জায়গায় প্যাটেন্ট ফি দিতে হবে, নিবন্ধন করতে হবে, এইসব জায়গায় কিন্তু আপনার বাড়তি খরচ হয়ে যাবে। এই জায়গাগুলো থেকে আপনাকে সক্ষমতার জায়গা তৈরি করতে হবে। তো বাণিজ্যের পাশাপাশি আপনাকে দেখতে হবে যে আপনি তাহলে তো আপনি যখন বাণিজ্যের প্রেফারেন্স হারাবেন, তাহলে আপনার স্থানীয় বাজার আপনাকে যাতে আরও সম্প্রসারণশালী হয়, এখানে যাতে ডিমান্ড ক্রিয়েট হয়, হ্যাঁ, এবং পাশাপাশি আপনি অন্য যে যারা উন্নয়নশীল দেশ, বড় বড় দেশ, তাদের সাথে যখন বাইরের মার্কেটে কম্পিট করবেন, তখন আপনার যে ওনারা বলছিলেন যে প্রোডাক্টিভিটি কিংবা স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এসব জায়গায় আপনাকে মনোযোগ দিতে হবে। সো প্রস্তুতি কিন্তু আরো আগেই নেওয়া উচিত ছিল, কিছু কিছু প্রস্তুতি হচ্ছে, সময় কিন্তু খুব বেশি আমাদের হাতে নেই। আমাদের এখন একটা সুন্দর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে এবং বাস্তবায়নের জায়গাগুলো অনেক বেশি নজর দিতে লাগবে। জনাব রাশেক রহমান, আমরা শেষ দিকে আলোচনায় চলে এসেছি। অবশ্যই অগ্রগতির ধারাটি আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে এবং যেটি আমরা সকলেই বলছিলাম যে এই অগ্রগতি অবশ্যই আমাদের বয়ে নিয়ে যেতে হবে। তবে একটা পক্ষ সবসময় চাই সে অগ্রগতির জায়গাটি বাধাগ্রস্ত হোক, এবং যেটি জামাল ভাই বলছিলেন যে শুধু প্রধানমন্ত্রী একা ভাবলে হবে না, বাস্তবায়নের জায়গায় যাদের দায়িত্ব আছে তাদেরও কিন্তু সেই সমমনা হতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, সময়ের কাজ সময় শেষ করতে হবে, যেটি হলে হয়তোবা আমরা আরও বেশি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সেই জায়গায় আমরা প্রত্যাশা কি রাখবো? প্রথম কথা হচ্ছে ওষুধের কথাটা যেটা তিনি বললেন, ওই জায়গায় আমার মতামত হচ্ছে যে আপনি ভারতীয় যে মডেলটা সেটা অনুসরণ করবেন। সেই ক্ষেত্রে ওষুধের প্যাটেন্ট এবং ওষুধের কি বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড যে উচ্চ মূল্যের যে ব্যাপারগুলো এখানে আসলো, সেটা কিছুটা আপনি মিটিগেট করতে পারবেন, এটা এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ তার ওষুধ শিল্পে ইতিমধ্যেই বিভিন্ন দেশে রপ্তানি করছে এবং
সবচেয়ে আশার আলো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি বাজারে এফডিএ অ্যাপ্রুভাল পাওয়ারও কিন্তু ক্ষেত্রে আমরা খুব যে পিছিয়ে আছি তা না। এটা যদি নিশ্চিত এবং বাস্তবতায় রূপান্তরিত হয়, তাহলে যেটা হবে যে পৃথিবীর অনেক বড় বড় ওষুধ শিল্প প্রতিষ্ঠান তারা বাংলাদেশকেই ব্যবহার করবে তার গবেষণার যেই ফল সেটাকে বাস্তবে রূপান্তরিত ওষুধ হিসাবে এখান থেকে রপ্তানি করা। এটা কোনো চ্যালেঞ্জ আসলে ভবিষ্যতে হবে না। এবং খুব বেশি বড় চ্যালেঞ্জ হলে আপনি ভারতকে অনুসরণ করেন। ভারত যেমন ধরেন এইডসের ওষুধের ক্ষেত্রে, হেপাটাইটিস বির ওষুধের ক্ষেত্রে তারা কোনো রকম গ্লোবাল প্যাটার্ন বা কোনো কিছুকে ইয়ে করে না। এটা WTO তো একটা প্রোটেক্টিভ মেজার দেওয়া আছে যে আপনি নিজের জনসংখ্যাকে রক্ষা করতে গিয়ে অনেক কিছু করতে পারেন, এটা আছে, ওইটা অনেক পরের বিষয়। এখানে যেটা বড় ব্যাপার, যেটা আমাদেরকে আমলে নিতে হবে, সেটা হচ্ছে যে যদি আপনি জিএসপি অথবা কোটা মুক্ত বা এই ধরনের শুল্ক মুক্ত সুবিধা না পান, তাহলে কি আমাদের কি হবে? আমরা কি বিপর্যস্ত হব? ইতিমধ্যে না, আমরা আলোচনা একদমই হচ্ছে। বিপর্যস্ত হব না। কারণ হচ্ছে যে আপনি জানেন যে কোভিডের এই 2 বছরে এখন ইতিমধ্যে বিশ্বের অর্থনীতিবিদরা একটা হাইপার ইনফ্লেশনের একটা প্রেডিকশন করছেন, মানে একটা অতি মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন। এই অতি মুদ্রাস্ফীতির ফলাফলটা কি হবে? আপনার চাহিদা তো কমবে না, আপনার উৎপাদনও কমানো যাবে না। সুতরাং আবারও নতুন করে উৎপাদনের যেই ভূমিগুলো, যে জায়গাগুলো, সেগুলোকে সুবিন্যস্ত করতে হবে। এবং সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশ তার অবস্থান ধরে রাখতে পারবে। এই জায়গায় আপনি বাংলাদেশের বর্তমান যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটাকে যদি আপনি উদাহরণ হিসেবে নেন, তাহলে আপনি দেখবেন যে অনেকে ভেবেছিলেন যেখানে বিপর্যয় আসবে, কিন্তু বর্তমানে কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডুইং ভেরি গুড, আনপ্রেসিডেন্টেড ভাবে তাদের গ্রোথ, প্রফিট মেকিং এটা হচ্ছে। আচ্ছা, এটা গেল এক। 2 নাম্বার দেখেন, আমি জামাল ভাইয়ের কথা শুনে খুবই আমার ভালো লাগলো যে 1933 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক বিবর্তন হলো, সেটার সাথে কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিসও ফলো থ্রু করেছিল, যেটা কেনজিয়ান ইকোনমিক্সের এই তত্ত্বকে ব্যবহার করে, স্পেশালি FDR, ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজওয়েল্ট, তার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে এসেছিলেন, যদিও দ্বিতীয় বিষয় ছিল। আমাদেরকে যেটা করতে হবে কি, যে জাগরণ এবং সচেতনতার জায়গায় আমাদের কোনো বিকল্প নাই। অর্থাৎ বাংলাদেশে যখন অর্থনৈতিক বিবর্তন হবে, যেটা তিনি বললেন, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি না, তখন অনেক নতুন নতুন ঘটনাও কিন্তু আপনি দেখবেন, যে ঘটনা আপনার ভালো না লাগতে পারে। কিন্তু আপনি সত্যিকার ভালোর দিকে গেলে আপনার কিছু পেইনস অ্যান্ড ট্রায়ালসও থাকবে। অর্থাৎ আগামীকালকে থেকে আপনি যে ব্যায়াম শুরু করেন, তাহলে 1 দিন 2 দিন হলে তো আপনার গায়ে একটু ব্যথা হবে। এখন গায়ে ব্যথা হবে বলে আপনি ব্যায়াম করবেন না, এটা হতে পারে না। সুতরাং আমার দেশের জনগণকে সম্যক ধারণা নিতে হবে যে তাদের অর্থনৈতিক মুক্তি, তাদের সামাজিক রাজনৈতিক মুক্তির জন্য যেই বিবর্তনগুলো প্রয়োজন, সেই বিবর্তনে কিছু ব্যথা থাকে, এটাকে বলা হয় গ্রোয়িং পেইন, অর্থাৎ প্রবৃদ্ধির যে ব্যথা, এটা মেনে যায়। আর 2 নাম্বার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কথা বলি। বাংলাদেশের এবং এই উপমহাদেশের বাস্তবতা কি, যেখানে ক্যারিজমেটিক লিডারশিপ দিয়ে একটি দেশ রাষ্ট্রের বিকাশ ঘটে। এগুলো আসলে ওয়েস্টমিনিস্ট্রিয়ান পার্লামেন্টারিয়ান সিস্টেম বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিনেট ভিত্তিক, কংগ্রেস ভিত্তিক যে লিডারশিপ, তার মধ্যে থেকে প্রেসিডেন্সিয়াল, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের জন্য মাটি, মানুষের নেতা, এই বাস্তবতাই মেনে নিয়ে আমাদের এগোতে হবে। সুতরাং বঙ্গবন্ধু আমাদের জন্য সত্য, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য সত্য। আমি এই জায়গায় বলতে চাই যে হ্যাঁ, আমাদের এক্সপার্টিসের জায়গায় আমরা কিছুটা পিছিয়ে আছি, কিন্তু এটাও কিন্তু উদাহরণ হিসেবে নিতে পারেন যে শেখ মোহাম্মদ, যিনি দুবাইয়ের রুলার, তিনি কিন্তু তার দেশ থেকে পারদর্শী লোকজন না পেলেও সারা পৃথিবীর থেকে সক্ষম পারঙ্গম মানুষ নিয়ে এসেছেন। তারা তাকে বিভ্রান্ত করতে পারেন নাই কেন? কারণ শেখ মোহাম্মদ তার দেশের মানুষকে ভালোবাসেন, তার দেশকে ভালোবাসেন। ঠিক একইভাবে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ মাতৃকার ভালোবাসার পরীক্ষায় যে কোনো দিন, যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো নেতার থেকে অনেক বেশি মান পাবেন। এবং সেই জায়গায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে, বিজ্ঞান নির্ভর অগ্রগতির ক্ষেত্রে আমরা কনসালটেন্ট, পরামর্শক যাদেরকে আনি না কেন, তারা আর যাই হোক, এই নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কিন্তু বিভ্রান্ত করতে পারবেন না। কারণ আপনার মনে থাকবে যে 2001 সালে যখন আমরা নির্বাচনে হেরে গেলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন নির্বাচনে হেরে গেলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন যে আমি গ্যাস দিতে রাজি হই নাই। অর্থাৎ বহুজাতিক পরামর্শক, বহুজাতিক প্রতিষ্ঠান তাকে বলেছিলেন বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, আপনি চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কোম্পানিকে গ্যাস দিতে পারেন, যেটা ভারতে যাবে। তিনি দেশের স্বার্থ, জনগণের স্বার্থের কথা চিন্তা করে এতে রাজি হন নাই। সুতরাং আমি মনে করি যে একই সাথে গবেষণার ক্ষেত্রটা যেমন বাড়াতে হবে, বিলম্ব করার সুযোগ নেই। সুতরাং সারা পৃথিবী থেকে যারা সক্ষম পারঙ্গম ব্যক্তি, তাদেরকে এনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই কাজে লাগাতে পারি। কিন্তু সব কথার বড় কথা, বাঙালি বাঁচতে চায়, বাঙালি ভালো থাকতে চায়, বাঙালি হাসতে চায়। এই যখন সত্য আমাদের জন্যে, তখন ম্যানেজমেন্টের জায়গাটা, ব্যবস্থাপনার জায়গাটা অনেক সহজ হয়ে যায় যদি শুধু
দেশ বিরোধী যেই ধারাটা অব্যাহত রয়েছে এই বিএনপি জামাত, আমি বারবার বলছি, আপনারা কিছু মনে করবেন না, এটা আমার ক্যারিয়ার বা প্রফেশনালিজমের জায়গা থেকে বলতে চাই, আমি যেটা চোখে দেখি। এরা ব্যাংকিং খাতেও লুকিয়ে আছে, এরা বিভিন্ন শিল্প খাতেও লুকিয়ে আছে, এরা রাজনীতিতে আছেই, এরা জনপ্রশাসনেও আছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মাঝেও আছে। তার মাঝে থেকেই তারা বারবার এই দেশের যে অগ্রযাত্রা তাতে স্যাবোটাজ করার চেষ্টা করে। এদেরকে যদি আমরা বুদ্ধিদীপ্তভাবে সুকৌশলে প্রশমিত করতে পারি, অন্তরীণ করতে পারি, এবং এদের যে কর্মকাণ্ড তাকে যদি আমরা সীমিত করে ফেলতে পারি, তাহলে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই নিজেকে নিজের যে ব্যবস্থাপনার জায়গাটা, নিজেকে নিজের নিয়ন্ত্রণের জায়গাটা, এটা দাঁড়িয়ে যাবে। এবং এই যে জামালউদ্দিন সাহেব যে কথাটা বললেন, যে হ্যাঁ এটা তো সত্য, আমার দেশে ব্যাংকিং ধারাবাহিকতার বয়স কত? কোথায় 1933 সালের বিবর্তন, আর কোথায় 1971 সালের পরে একটা স্বাধীন দেশ। ব্যাংকিং কারে বলে এটাই তো আমরা জানতাম না, আমরা তো ব্যাংকের মালিকই ছিলাম না। এই পুঁজি কিভাবে কাজে লাগাতে হয়, 91 সালে ব্যাংকিং কোম্পানি আইন সবে আইন হলো। আপনি মানুষের জমা টাকা সেটা আপনি কিভাবে, সেটাও তো আমরা জানতাম না। সুতরাং এইসব জায়গায় যেই পরিবর্তনটা আমরা আশা করছি, এই যে এসএসসি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, আমি তো মনে করি বর্তমানে এসএসসির যে অবস্থা তার সাথে আপনি 10 বছর আগে তুলনা করেন, আকাশ পাতাল ব্যবধান, right? তো কিছু জিনিসকে আপনার সময় দিতে হবে, এবং এও মনে রাখতে হবে যে এসএসসির চেয়ারম্যানের সাথে আমি কথা হয়েছে নিবিড়ভাবে। উনি খুবই বিদগ্ধ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, সৎ মানুষ। উনি দুঃখের সাথে আমাকে, নাম না বলেই বলছি, উনি প্রকাশ করেছেন যে এসএসসির ভিতরে এমন লোক ছিল যারা এসএসসির যে মূল ভূমিকা সেই ভূমিকায় না থেকে একটা বাণিজ্যিক ভূমিকায় ছিলেন। সুতরাং এই বাণিজ্যিক ভূমিকায় যিনি ছিলেন তার শিকড় যদি আপনি উদ্ঘাটন করতে চান, তাহলে আপনি দেখবেন যে তিনি বাংলাদেশের যে জন্মটা সেটাই তো মেনে নিতে পারেন না। তিনি তার স্বার্থ বুঝেন, তার সম্প্রদায়ের স্বার্থ বুঝেন, কিন্তু দেশ এবং দেশের মানুষের স্বার্থ বুঝেন না। সেই জায়গা থেকে আমি মনে করি রাজনীতির যে জায়গাটা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে রাজনীতি পরিচালিত করছেন, এর মধ্যে দিয়ে বাংলাদেশ পরিশুদ্ধ হবে, এবং বাংলাদেশের উন্নত দেশ হওয়ার পথে রাজনৈতিক পরিশুদ্ধ হওয়াটা এটি অত্যাবশ্যকীয় ব্যাপার। এটি না হলে, যেটি জামাল ভাইয়ের কথায় প্রথমে এসেছিল, যে বাংলাদেশ 1975 সালের পরে আর এগোতে পারলো না কেন? রাজনীতি ছিল দূষিত। আপনার মাথা যদি সঠিকভাবে কাজ না করে, স্বপ্ন আপনি দেখতে না পারেন, স্বপ্ন বাস্তবায়ন যদি না করতে চান, আপনার শরীরের প্রতি আপনি নিবেদিত না হন, তাহলে আপনি কখনোই কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। চলুন আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে অবশ্যই উত্তরণের জায়গায় আমরা যোগ করেছেন ইতিমধ্যে, তারপরও প্রত্যাশার জায়গা দিয়ে দ্রুত যদি বলে শেষ করেন। আমাদের এখন প্রত্যাশা তো, আমরা যেই লেভেলে আসছি, উই ক্যানট গো ডাউন, আমরা আমাদেরকে উপরের দিকে উঠতে হবে। সেটা উঠার জন্য সর্বস্তরে সর্বপ্রয়াস, যেখানে যেটা দরকার সেটা আমাদের বুদ্ধিতে যদি না খাটে, বিদেশি থেকে আনা। তারপরেও সিঙ্গাপুরে লিকুয়ান আনছে না, হ্যাঁ লিকুয়ান আনছে না। এখন চায়নাতে মনে করেন কি, চায়নাতে আমেরিকানরা যায় ডিগ্রি করতেছে, ওখানে যায় ওরা ল্যাঙ্গুয়েজ শিখতেছে, আবার চাইনিজরাও আমেরিকানরাও এখানে এসে পড়ে, ওরাও ওইখানে যায় পড়ছে প্রয়োজন। তো সুতরাং এখানে আপনার ক্রস, আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। আমি প্রথমে বলি সমুদ্রের পাড়ে, পৃথিবীতে যত দেশ আছে সমুদ্রের পাড়ে সবাই কিন্তু ধনী হয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, এটা আমার কথা না। 5টা দেশ হতে পারে নেই, একটা হলো বাংলাদেশ, 2 নম্বর পাকিস্তান, তারপর সোমালিয়া, উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন, এরা সবাই সাগরের পাড়ে, সবগুলা গরিব। আমরা অনেক দেশকে ছাড়িয়ে গেছি, আমরা ওদের থেকে উপরে আছি, অনেক উপরে উঠছি। কিন্তু আমাদের যে এই যে মেরিন ড্রাইভটা কি, কার সময় হয়েছে? এই মেরিন ড্রাইভ এখন থেকে 40 বছর আগে যদি হইতো, বা আজকে আমার পাকিস্তানের আমলে যদি হইতো, কোথায় যেতেন আমরা? এই মেরিন ড্রাইভ দিয়ে আপনার ধরেন এই যে নেদারল্যান্ড হয় নাই বলে তো দেশ স্বাধীন হয়েছে। আপনার এগুলো মিলাই তো আমরা। সুতরাং আপনি ডিউ ডিলিজেন্টলি যদি আমি চলি নিয়ম মাফিক প্রত্যেকটা অর্গানাইজেশন, তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে একা তো সব জায়গায় যায় উনি পাহারা দিতে পারবে না। ওনার কাছে সারা দেশে ক্যামেরা লাগাবে যে কে কি করতেছে, কোন এমপি কি করতেছে। এইটা উনি যা পারেন কেউ সেটা পারে না, উনি যা পারতেছেন কেউ সেটা পারে না। ডিলিজেন্টলি আমাদেরকে যে যেখানে আমরা যারা যে দায়িত্বে আছি, উই শুড ডু আওয়ার জব ডিউ ডিলিজেন্টলি। প্রধানমন্ত্রীর অগ্রগতি কার, আমাদের অগ্রগতির জায়গা নিতে হবে। জাকির ভাই একেবারে শেষ দিকে চলে এসেছি, 30 সেকেন্ডে যদি শেষ করেন। সেটা হচ্ছে যে আমার যেটা যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করতে যাচ্ছি, আমাদের উত্তরণকালীন সময় হচ্ছে 5 বছর, নরমালি থাকে হচ্ছে 3 বছর, কোভিডের কারণে বিবেচনায় আমাদের 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা বাড়ছে, আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই হচ্ছে আমার বক্তব্য। বোনাস, এই সময়টাকেই আপনাকে কাজে লাগাতে হবে, অত্যন্ত গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আমি আগে যেটা বলছিলাম যে আমাদের একটা
স্মুথ একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি লাগবে, যেটা আপনার যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যেটা অ্যাডপ্ট করছে যে ড্রাফটটা, সেখানেও কিন্তু লেখা আছে যে আপনাদের বাংলাদেশ এটা করুক যদি জাতিসংঘের সহায়তা দরকার হয়, এবং জাতিসংঘ এটাতে সহায়তা করবে। অলরেডি আমাদের একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, একটা কোর গ্রুপ গঠন করা হয়েছে। এই কাজগুলো মানে এগিয়ে নিতে হবে। জাস্ট একেবারে শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে যদি জাতীয় নীতিটা বা কৌশলটা এমন হওয়া দরকার যে ছাত্র পড়ালেখা করবে, ব্যবসায়ী ব্যবসা করবে, চিকিৎসক চিকিৎসা করবে, রাজনীতিবিদরা এবং রাজনীতি আগামী করবে। 5 বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমাদের বিশ্বাসের সাথে, আস্থার সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। যে এই চ্যালেঞ্জগুলো এখানে আলাপ করে, প্রত্যেকটা চ্যালেঞ্জ সত্য, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি আমাদের মাঝে সক্ষমতা নিহিত আমাদের আছে। আছে, জি। আমরা যদি সঠিক মানুষকে সঠিক সুযোগ দিই, অবশ্যই সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু আমার কথাটা বুঝতে পারছেন তো, জি, ছাত্রকে পড়তে হবে। অবশ্যই। আমাদের প্রত্যেককেই মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেটি বাস্তবায়নে যার যার জায়গা থেকে যেটি করণীয় আমরা সেটি অবশ্যই করব। দেশের স্বার্থে আমরা সকলেই সেই জায়গায় প্রস্তুত থাকবে, সেই প্রত্যাশা রাখছি। অবশ্যই বাংলাদেশের উত্তরণের যে ধারা সেটা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ, ধন্যবাদ জনাব জাকির হোসেন, ধন্যবাদ রাশেক রহমান, তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি।